সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলাপ করব আমাদের সবার খুব প্রিয় একজন মানুষ, সাইফুল আলম চৌধুরী নাদেল এমপি। উনি মৌলভীবাজার 2 আসনের নির্বাচিত এমপি ছিলেন। এখন বাংলাদেশের বিশেষ একটা দুর্যোগকালীন সময়ে আমরা নানা পরিস্থিতি নিয়ে আজকে তার সাথে আলাপ করব। সাইফুল ভাই, কেমন আছেন আপনি? নাদেল ভাই, আপনি কেমন আছেন? এই তো আমরা আছি। বুঝেন তো, আমাদের দেশটা ভালো নাই নানা কারণে। আমরা মানসিকভাবে দেশের বাইরে থাকলেও আমরা সম্পীড়িত থাকি, আমাদের দেশটা ভালো নাই আর কি। আপনি তো সাংবাদিকতার পাশাপাশি আমর্ত্য ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশেই, শুধু যে কুলাউড়ায় এমন নয়, সারা দেশেই আপনি যে কাজগুলো করে যাচ্ছেন, আসলে এটা আপনার একটি অত্যন্ত মহৎ একটা উদ্যোগ। এটা সবার দোয়ায়, সবার সহযোগিতায়, আপনারও সহযোগিতা ছিল। আমি এখানে আলাদা করে বলছি না, সবার সহযোগিতায় এটা এগিয়ে যাচ্ছে এবং আমরা এই কাজগুলা করে যাব যেখানে যেভাবে থাকি। কারণ আমাদের দেশের মানুষগুলা খুবই ছোট ছোট চাহিদা, তাকে আমরা সবাইকে ভালো ভালো রাখতে হবে। আচ্ছা, আজকে মূল কথায় আমরা চলে আসি। আপনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের একজন। এই মুহূর্তে আওয়ামী লীগের সারা দেশের তৃণমূলের নেতাকর্মীদের বড় একটা অভিযোগ, তারা যে হঠাৎ করে বিপদগ্রস্ত। আজকে কোনোভাবেই তারা বাড়ি ঘরে থাকতে পারছে না, চাকরি হারিয়েছে, সে পড়াশোনায় যেতে পারছে না। আওয়ামী লীগের নেতাকর্মী এই পরিচয়ের কারণে তাদের ছেলেমেয়েরা স্কুল থেকে বের করে দিচ্ছে এবং কিন্ডারগার্টেন স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে সমন্বয়ের চিন্তা করছেন, সেই মেসেজটা সবার আগে দরকার মানুষের কাছে। ফজলু ভাই, এটা গত আগস্ট মাসের 5 তারিখ থেকে সারা দেশে হত্যা থেকে শুরু করে এই নির্যাতন, যেগুলোর কথা আপনি বললেন, প্রতিদিন অসংখ্য জায়গায় এগুলো ঘটেই চলেছে। এই অবৈধ জঙ্গি সরকার তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎসাহিত করে যাচ্ছে। আমি খুব ছোট করেই বলি, প্রথমত দেখুন, আমরা হয়তো অনেক অজুহাত দিতে পারবো, কিন্তু আমি সরাসরি আমাদের তৃণমূল পর্যায়ে বা যে সমস্ত নেতাকর্মী আজকে বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, শারীরিকভাবে মানসিকভাবে নিরাপত্তাহীনতায় রয়েছেন, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা এর জন্য দুঃখিত এবং লজ্জিত। আমি পূর্বেই বলেছি, অজুহাত আমরা অনেক কিছুই দিতে পারি, কিন্তু আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে আমরা সুরক্ষা দিতে পারিনি। তাদের বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। এই লজ্জা এবং এই দায় আসলে আমরা কোনোভাবেই এড়াতে পারবো না। তো এখন এই গত 5 মাসে যে আপনারা কোনো মনিটরিং সেল বা কোনো কাঠামো কি তৈরি করতে পেরেছেন, যে এই 5 মাসে কত লোক মব জাস্টিস বা গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে, কত নেতাকর্মীর চাকরি হারিয়েছে, পড়াশোনা বন্ধ হয়েছে? এই বিষয়গুলো কি এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য সংগ্রহ করা কি সম্ভব হয়েছে? জি, আমরা প্রতিটি বিভাগওয়ারি, জেলাওয়ারি এবং উপজেলা ইউনিয়ন ওয়ারি আমরা তথ্য সংগ্রহের কাজ চলেছে, যে আমাদের 5 আগস্টের পর থেকে কতজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, কারা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা হয়েছে, এগুলো আমরা সংগ্রহ করছি এবং এই তথ্যগুলো আমাদের সংগ্রহের কাজটা এখনো চলমান। এবং আপনি নিশ্চয়ই জানেন, একটি শব্দের সঙ্গে আমি পুরোপুরি দ্বিমত পোষণ করছি, মব জাস্টিস। আসলে মব মানে কি? একটি অবৈধ উচ্ছৃঙ্খল সংঘবদ্ধ জনতা। তাদের সঙ্গে তো বিচারের শব্দটা কোনোভাবেই যেতে পারে না, জাস্টিস শব্দটা কোনোভাবেই যেতে পারে না। এটা জাস্ট একটা গণপিটুনি বা পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতাদের কর্মীদেরকে হত্যা করা এবং একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টির জন্য এই শব্দটি তারা ব্যবহার করে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটা মব
লিঞ্চিং এর মাধ্যমে তারা হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে এবং এটা অব্যাহত রয়েছে। এবং আমার নিজের সন্তানদেরকেও কিন্তু আমি স্কুল থেকে বের করে নিয়ে আসতে বাধ্য হয়েছি। এভাবে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে তাদের শুধু নিজেদেরকে নয়, পরিবার পরিজনকে নিয়েও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং চরম একটি উৎকণ্ঠার সময় তারা পার করছেন। বাবা এবং ছেলে, ছেলে এবং মা একই হাতকড়া পরিয়ে তাদেরকে এই অবৈধ জঙ্গি ইউনিট সরকার গ্রেফতার করে শুধুমাত্র রাজনৈতিক কারণে কারাগারে নিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে এই মুহূর্তে খুব ক্ষতিগ্রস্ত ছেলেমেয়েরা, তারা চাকরি হারিয়েছে, তারা ছোটোখাটো ব্যবসা ছিল, ব্যবসা হারিয়েছে। কোনোভাবেই কিন্তু তারা একটা কোথাও থেকে আশ্বাস পাচ্ছে না। আমরা তো ধরেন আপনার দলের সাথে জড়িত না সাংবাদিক হিসাবে, যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করে তারা, খুব অসহায় লাগে। 5,000 টাকা দরকার, তার বাচ্চার দুধ কিনতে পারছে না। আমি জানি না আপনারা এই বিষয়গুলো এখন পর্যন্ত কিভাবে করছেন, সহযোগিতা করার কোনো উদ্যোগ নিয়েছেন কি না, বা এখন পর্যন্ত নিয়ে থাকলে তা কিভাবে করছেন আপনারা? ফজলু ভাই, আপনি কিন্তু এদেশের যে কয়েকজন চারণ সাংবাদিক আমরা বলতে পারি, তার মধ্যে 2-4 জনের মধ্যে আপনি একজন। এদেশের প্রত্যেকটি জনপদে আপনি গিয়েছেন। এখনো আমি যদিও আমাদের বক্তব্যের প্রতিপাদ্য বিষয় অন্য, কিন্তু আমি আমর্ত্য ফাউন্ডেশনের কথাটি বললাম। অকালে আপনার যে সন্তানটি চলে গেল, আপনি তার নামে এই ফাউন্ডেশন করেছেন এবং আপনি অস্ট্রেলিয়ার মতো জায়গায় থেকে সিডনিতে থাকেন। বাংলাদেশ থেকে যে শিক্ষার্থী বা যে মানুষটি যাচ্ছে, সহযোগিতা চাচ্ছে, আপনি আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছেন। আপনি এদেশে শত শত ছাত্রছাত্রীদেরকে খাবার তুলে দিচ্ছেন। আপনি যে খুব সামর্থ্যবান সেই বিষয়টা কিন্তু নয়, কিন্তু আপনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং আপনি সেই কাজটা করে যাচ্ছেন। আজকে আমাদের দেশে লক্ষ লক্ষ আমাদের নেতাকর্মী, বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীরা বা প্রায় প্রত্যেকেই ইউনিয়ন পর্যায়ে তাদেরকে কিন্তু নিজেদের বাসা বাড়িতে গ্রামে থাকতে পারছে না, তাদেরকে অন্যত্র চলে যেতে হয়েছে। এই যে 5-6 মাস পরিবার পরিজন ছেড়ে অন্যত্র থাকা, আত্মীয় স্বজন, হোটেল বা অন্য কোনো ব্যবস্থাপনায় সে এবং কোনো ধরনের আয় রোজগার নেই। আমরা আমাদের স্ব স্ব জায়গার যারা জনপ্রতিনিধি রয়েছেন, দলের দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মীরা রয়েছেন, তাদেরকে অনুরোধ করেছি এবং প্রবাসেও আমাদের অনেকে রয়েছেন, তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন, সহযোগিতা করছেন। এবং আমি এও বলি, এই সহযোগিতা খুবই অপ্রতুল, যেটা প্রয়োজনের তুলনায় খুবই কম। আপনার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগেও আপনি যেটা বলেছেন, আমিও বিভিন্ন ভাবে প্রতিদিন অসংখ্য মেসেজ আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আসে যে একটা চাকরির ব্যবস্থা করে দেন, বা এই দিনের পর দিন আমরা কিভাবে বাইরে থাকবো একটি দুর্বিষহ যন্ত্রণা। শুধুমাত্র পুলিশ গ্রেফতার করবে, মামলা হামলার ভয় নয়, কারণ আপনি মামলা হামলা বা এই ভয় উৎকণ্ঠা নিয়ে থাকলেন, কিন্তু আপনাকে তো একটি শেল্টার লাগবে, আপনাকে রাতে ঘুমানোর একটি জায়গা লাগবে, আপনার তো ক্ষুধা নিবারণের জন্য খাদ্য প্রয়োজন। আজকে বাংলাদেশে শুধুমাত্র সনাতন ধর্ম এবং রাজনৈতিকভাবে ছাত্রলীগ অথবা বাবা বা ভাই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, এই অপরাধে যারা চাকরি জীবনের একদম শেষ পর্যায়ে, যারা হয়তো অল্প কিছুদিনের মধ্যেই চাকরিতে জয়েন করার কথা, যারা তাদের সেই সামাজিক অবস্থার পরিবর্তন হয়েছেন, অনেকে বিয়ে করেছেন, অনেকে যে জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, শুধুমাত্র ধর্ম এবং আদর্শিক কারণে এই অবৈধ ইউনূস সরকার তাদেরকে চাকরি থেকে বাদ দিয়েছে। কিন্তু আসার কথা, এত নির্যাতন, অত্যাচার, নিপীড়ন অতীতেও বাংলাদেশে আমাদের বিভিন্ন সময়ে হয়েছে, কিন্তু এই নির্যাতনের সঙ্গে এবার এই তথাকথিত নোবেল লরিয়েট, তার মাধ্যমে যে নির্যাতন বাংলার মানুষ পেল, শুধু কি আওয়ামী লীগ, শুধু কি সনাতন ধর্মের মানুষ, প্রত্যেকটি মানুষের জীবন মান মর্যাদা আজকে ভুলণ্ঠিত। 5 আগস্টের পর থেকে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনে যে অরাজকতা,
যেভাবে প্রধান শিক্ষক অথবা কোনো শিক্ষক অথবা প্রিন্সিপালকে যেভাবে তারা সংঘবদ্ধভাবে অপমানিত করেছে, জুতার মালা পরিয়েছে, একজন মানুষকে হত্যা করা মানে কোরআন শরীফে বলা হয়েছে সমগ্র, সুস্পষ্টভাবে কোরআন শরীফে লেখা রয়েছে যে সমগ্র মানব জাতিকে হত্যা করার মতো। তো এভাবে কত অসংখ্য হত্যাকাণ্ড এই সরকার করেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে। ঠিক তেমনি ভাবে কত শত শিক্ষককে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে লাঞ্ছিত করেছে, অপমান করেছে। অনেকে সেই অপমান সইতে না পারলে তারা মৃত্যুর মুখে পড়ে গিয়েছে। এই ব্যাপারেও এই যে মানুষটি 84 বছর, তার এক পা এখন কবরে, তার সামান্যতম কোনো মানবিক আচরণ আমরা দেখতে পেলাম না। ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা, তিনি তো একজন শিক্ষক, তার সম্পর্কে এদেশের মানুষের খুবই উচ্চ ধারণা, আমারও ব্যক্তিগত খুব উচ্চ ধারণা ছিল। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিভাবে তার পায়ে ধরে তার সহযোগিতা চাচ্ছেন, কিন্তু সামান্যতম তার মনোজগতের কি পরিবর্তন হয়েছে সেটা বলতে পারবো না। তিনিও কিন্তু একজন শিক্ষক হিসেবে এদেশের শিক্ষকদের জন্য কোনো সুরক্ষা বা সহানুভূতি দেখাতে ব্যর্থ হলেন। শুধুমাত্র আচ্ছা, কি উপদেষ্টা আজকে হওয়াতে বিষয়টা তাই তো মনে আজকে হচ্ছে। বিষয়টা যে দেশের যে পরিস্থিতিটা, আপনারা এতদিন ধরে ক্ষমতায় ছিলেন, আজকে যে দেশ যে পরিস্থিতিতে পড়লো, আপনাদের দলটাও যে এই পরিস্থিতি পড়লো, এটা নিয়ে আপনাদের আত্মসমালোচনাটা কি মানুষের কাছে? অবশ্যই আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম, আমরা মানুষের জন্য কাজ করেছি, আর্থসামাজিক প্রেক্ষাপট বলতে গেলে একদম আমূল পরিবর্তন নিয়ে এসেছি। কিন্তু মনোজগতের যে পরিবর্তন সেটা কি আমরা পেরেছি? আমাদের এই 5ই আগস্টের পরে সারা দেশে যে নির্যাতনটা হলো, সেই নির্যাতনের মুখে সংগঠনকে দাঁড়ানোটাও কিন্তু যে ঝুঁকি বা তারা যেভাবে সশস্ত্র আক্রমণ এবং সংঘবদ্ধভাবে, আপনি জানেন যে সেই তথাকথিত কোটা আন্দোলনের সময়ে বিভিন্ন জেল ভেঙে তারা চিহ্নিত জঙ্গিদেরকে তারা বাইরে বের করে এনেছেন। 5 আগস্টের পরে তারা বিভিন্নভাবে কারাগার থেকে জঙ্গিদেরকে জামিনে বের করে নিয়ে এসেছেন। তাদের কাছে অবৈধ অস্ত্র ছিল, তারা সেই অবৈধ অস্ত্র দিয়ে, রাইফেল দিয়ে 7.62 যেটা সাখাওয়াত সাহেব বলেছিলেন, এবং হয়তো যে কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আবার আইসিটিতে মামলার জন্য তদন্ত রিপোর্টের প্রয়োজন ছিল, যে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো ময়না তদন্ত করে সুরতহাল রিপোর্ট দিতে হবে। সেই জায়গায় আমরা এক বাসুর উপদেষ্টাকে দেখলাম যে কোনো ময়না তদন্ত করা যাবে না। তো ময়না তদন্ত ছাড়া আইনানুগ প্রক্রিয়ায় কিভাবে এগুলো যাবে? কারণ তারা জানে ময়না তদন্ত হলে সেটা পুলিশের গুলিতে মারা গেল না কোন গুলিতে মারা গেল বা কিভাবে মারা গেল সেই বিষয়গুলো জনসমক্ষে চলে আসবে। এই যে তারা এই কাজগুলো এবং আপনি যে গণহত্যা তারা ঘটিয়েছে, গণহত্যাই তো আমরা বলবো, কারণ আমাদের হাজারের উপরে নেতাকর্মী আজকে মৃত্যুবরণ করেছেন এবং প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় নয় কোনো জায়গায় হয় বিএনপি ছাত্রদল অথবা জামাত ছাত্র শিবির হত্যা করছে শুধুমাত্র জয় বাংলা লিখার কারণে। নীলফামারীতে 2 জন ছাত্রলীগের নেতাকে তারা পিটিয়ে হত্যা করেছে। এই তো হচ্ছে বাংলাদেশ। তারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে পরিকল্পিতভাবে, আওয়ামী লীগ যাতে রাজপথে নামতে না পারে। হামলা মামলা শুধু নয়, তারা এই হত্যাকাণ্ডগুলো পরিকল্পিতভাবেই করেছে। আজকে বাংলাদেশের যে আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে একটা প্রশ্ন, সাংগঠনিক শেখ সংকট তো হাসিনার কিছুটা আছেই। শেখ হাসিনার দেশ থেকে বিষয়টা, এই যে আপনারা এটা কি কোনোভাবে ভাবতে পেরেছেন আগে? না, সেটা তো আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আমরা তো আসলে এমন একটা আত্মতুষ্টি অহংকারের জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছিলাম। আমি মনে করি আমাদের ব্যর্থতার মধ্যে এই বিষয়টাও একটা অন্যতম কারণ। কারণ আজকে আমরা যদি নির্মোহভাবে আমাদের সেই সময়কার বিভিন্ন বিষয় বা ঘটনা প্রবাহকে মূল্যায়ন না করি, কারণ একটি কথা কিন্তু আছে, সেটা অনেকেই বলে থাকেন এবং বিশ্বাস করেন, আমরাও বিশ্বাস করি, যে আওয়ামী লীগ যখন জিতে সেটা এক বিষয়, আর আওয়ামী লীগ যখন হেরে যায় পুরো বাঙালি বাংলাদেশ হেরে যায়। এবং এইবার সেটা কিন্তু খুব ভালোভাবেই
প্রমাণ হয়েছে যে বাংলাদেশ আর বাঙালি আওয়ামী লীগ যতটা ধারণ করে অন্যদের পক্ষে কিন্তু সেই ধারণ করার ক্ষমতা তাদের নেই, এবং আওয়ামী সেদিন লীগকে যদি হেয় শেখ করার জন্য হাসিনাকে সেদিন যদি শেখ হাসিনাকে নিয়ে যাওয়া না হতো গণভবন থেকে বের করে, তাহলে কি ঘটনা ঘটতে পারতো বাংলাদেশে? নির্মমভাবে তারা হত্যা করত। তাদের তো সেই পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, দেখুন 75-এ বঙ্গবন্ধু কন্যা বেঁচে গিয়েছিলেন, তারপরে তার উপরে অনেকগুলো হামলা হয়েছে। আমি যদি একটা হামলার কথা শুধু বলি, যেটা 2004 সালে তাদের উপর গুলিস্তানে পার্টি অফিসের সামনে যে গ্রেনেড হামলা হয়েছিল, সেখান থেকেও তো একমাত্র আল্লাহর রহমত ছাড়া তার বেঁচে যাওয়ার কোনো কথাই ছিল না। তিনি বেঁচে গিয়েছিলেন, আল্লাহ নিশ্চয়ই তাকে একটা উদ্দেশ্য নিয়ে বাঁচিয়ে রেখেছিলেন এদেশের মানুষের জন্য কাজ করার জন্য। এবং এই 5ই অগাস্ট বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা যদি দেশের বাইরে যেতে না পারতেন, আমরা হয়তো আজকে কোন অবস্থায় থাকতাম সেটা কল্পনাও করতে পারি না। এবং আর এবারও আপনারা দেশে এত মিডিয়া তৈরি করলেন, এতগুলো টেলিভিশন চ্যানেল আপনারা চালু করলেন, এত ধরনের মিডিয়া, সে সমস্ত মিডিয়াতে আজকে প্রায় সব মিডিয়াই একটা লাইন বলছেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। এ ব্যাপারে বক্তব্যটা কি আপনাদের? ফজলু ভাই, আপনি তো মিডিয়ায় অদ্যপান্ত জানেন। আপনি আমাদের মধ্যে মিডিয়া নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল, স্বাধীনতা ছিল না, অনেক কথাই বলা হয়েছিল। আজকে কি হচ্ছে? আমাদের দেশে চর দখল ছিল, বিভিন্ন জায়গায় চাঁদাবাজির হাত বদল হতে দেখেছি। কিন্তু একটা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মিডিয়া হাউসগুলো এভাবে চর দখলের মতো দখল হবে, সেটা কি বাংলাদেশে অতীতে কোনোদিন ঘটেছিল বা ঘটবে, বা পৃথিবীর কোথাও কি এর নজির আছে? যারা এই চর দখলের পরে এই সমস্ত মিডিয়া হাউসের দায়িত্ব নিয়েছেন, তারা তো কোনোভাবে না কোনোভাবে গণমাধ্যম কর্মী। তো আপনি আমি আমরা তো বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ। আমাদের আমরা তো একে অন্যকে চিনি। আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে কি আমরা অতিক্রম করতে পারি? তাহলে আপনি বলতে চাচ্ছেন মিডিয়াগুলো বেদখল হয়ে যাওয়ার কারণে মিডিয়ার এই আচরণ? অবশ্যই আপনি দেখেছেন সময় টিভির যারা কারণ আজকে তো আর মিডিয়াটা ঠিক সাংবাদিকদের হাতে নেই, বিভিন্ন কর্পোরেট হাউসের অধীনে চলে গেছে। এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক জায়গায়, অনেক উন্নত দেশেও একই চিত্র। সেই জায়গায় সমন্বয়ক লোকজন নিয়ে গিয়ে বলেছেন কর্তৃপক্ষকে যে এই এই সাংবাদিককে বাদ দিতে হবে। তারা বাধ্য হয়ে বাদ দিয়েছে, আর না হলে তাদের মিডিয়া হাউসটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। আপনি দেখেছেন 71 টিভিতে কি হয়েছে, আপনারা দেখেছেন সেই বসুন্ধরার মালিকানাধীন মিডিয়া হাউসে কি ঘটনা ঘটেছে। তো এভাবে তো প্রতিনিয়তই ঘটছে। আমি একটু অন্য প্রসঙ্গে আসি। গত 5 মাসে আমরা যেটা দেখলাম না, এখন পর্যন্ত আওয়ামী লীগ স্পোকসম্যান, আওয়ামী লীগের কথা বলবেন, নিয়মিত বলবেন, এখন পর্যন্ত স্পোকসম্যান তৈরি হলো না। এটার কারণটা কি? দেখুন, আমাদের প্রেসিডিয়াম সদস্য, জয়েন্ট সেক্রেটারি বিভিন্ন ভাবেই কিন্তু কথা বলে যাচ্ছেন, এবং নেতৃত্ব তিনি শুরু থেকেই কথা বলছেন। একদম সরাসরি মিডিয়ার সঙ্গে কথা না বললেও তিনি তো বহির্বিশ্বের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে কথাগুলো বলে যাচ্ছেন সেগুলো তো আওয়ামী লীগের কথাই। এখন আপনার নেত্রী কথা বলে যাচ্ছেন, আপনারা বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে কথাবার্তা বলছেন, কিন্তু সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এমন কোনো মেসেজ নাই যে আপনাদের মধ্যে কোনো বৈঠক হচ্ছে। জুমেও তো এখন বৈঠক করা যায়, যে যেখানে থাকুক না কেন এই বৈঠকগুলো হচ্ছে, এমন কোনো বার্তা কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে নেই। কিন্তু ভাই, আমি এই জায়গায় একটু সংশোধন দিতে চাই। আমরা কিন্তু আহ উপজেলা, জেলা পর্যায়ে আমাদের বিভিন্ন ভার্চুয়ালি আমরা যোগাযোগ করছি, যোগাযোগ হচ্ছে, অনেকগুলো গ্রুপ সেখানে কাজ করে যাচ্ছে, এবং আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মী যারা যে যেখানেই আছেন, তারা কিন্তু একে অন্যের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন, বা যেখানে সংখ্যায় বেশি যে জায়গায় যে শহরে রয়েছেন, তারা কিন্তু নিয়মিতই বসছেন এবং বিভিন্ন বিষয় পর্যালোচনা করছেন, নীতি নির্ধারণী পর্যায়ে কথা বলছেন, আমাদের সভানেত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন। তার নির্দেশাবলী আমরা ভার্চুয়ালি সেটা আমাদের নেতা কর্মীদের কাছে
পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করছি, বা সেই ব্যবস্থাটা কিন্তু হচ্ছে। প্রথম দিকে সেটাও খুব ভালোভাবে কাজ করছিল না, কিন্তু এখন কিন্তু আমরা পুরোপুরি একটা নেটওয়ার্কের আমাদের মধ্যে তৈরি করেছি আমরা, এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা একে অন্যের সঙ্গে যুক্ত রয়েছি। জয় বাংলা নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, এই বিষয়গুলা আপনাদের পক্ষে গেল না বিপক্ষে গেল আপনাদের? দেখুন, বিরুদ্ধে তো প্রত্যেকটি বিষয়ে, ছাত্রলীগ কেন, আপনি জয় বাংলা স্লোগানকে যারা নিষিদ্ধ করে, এই যে ইউনূস সাহেব তিনি জাতীয় স্মৃতিসৌধে গেলেন জুতো পায়ে, এটা তো একটা সিম্বলিক বিষয়। কারণ তিনি জানেন না, বা তিনি সেটা ধারণ করেন না, তিনি অন্তর থেকে সেটা বিশ্বাস করেন না। তিনি অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় বসার একটা সুযোগ পেয়েছেন। আপনি সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারটি দেখেছেন, তিনি মনে হচ্ছে একটা পুতুল খেলার মধ্যে দিয়ে আসছেন, যে আমি জানি না, আমি দায়িত্ব নিয়েছি, যদি কাজে লেগে যাবে। এটা কি লাগলে বারে বাউন্ডারি, বিষয়টা কি এইরকম? হাতের কাছে যাকে পেয়েছি তাদেরকে নিয়েছি। হ্যাঁ, এই যে নূরজাহান বেগম আর শাহজাহান বেগম আর এই এদের হাতের কাছে তিনি যে সমস্ত লোকজনকে পেয়েছেন তার পছন্দের এবং আঞ্চলিকতা প্রীতি, মানে একটা মানুষের কতটা প্রতিহিংসা পরায়ণ হতে পারে, কোনো ভিশন নেই। তিনি তো বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন জ্ঞানীগুণী মানুষের সঙ্গে মিশার সুযোগ হয়েছে। মানুষ তো দেখে থেকেই শিখে। মানুষ একটা বয়সে নিজেকে নিজের অবস্থান থেকে উত্তরণ ঘটায়। তার মধ্যে আমরা প্রতিহিংসার কারণে এই যে আজকে যে ঘটনাগুলো বাংলাদেশকে একটা তিনি জঙ্গি রাষ্ট্রে পরিণত করলেন শুধুমাত্র নিজের প্রতিহিংসা বাস্তবায়িত করার জন্য, এটাও তো ইতিহাসে লেখা থাকবে। আপনাদের বিরুদ্ধে শত শত মামলা দায়ের করা হয়েছে, আপনাদের বেশিরভাগই হত্যা মামলা। এই মামলাগুলো সেই আদালতে বিচারের ব্যবস্থা করা হচ্ছে যে আদালতে আপনারা যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করেছিলেন। যুদ্ধাপরাধী উকিলকে চিফ প্রসিকিউটর নিয়োগ করেছেন, তারা একজন বিদেশি একজন পরামর্শকও নিয়োগ করেছে এই মামলাগুলোর ব্যাপারে। এসব মামলা মোকাবেলার জন্য আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? আমরা ইতিমধ্যে আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, একটা টিম করা হয়েছে, এবং এই জায়গায় ফজলু ভাই দেখুন, যেখানে জামাতে ইসলামের যুদ্ধ অপরাধীরা যাকে আইনজীবী হিসেবে যুগোস্লাভিয়া থেকে নিয়ে আসার চেষ্টা করেছিল, তাকেই তিনি নিয়োগ দিয়েছেন। এই বিশ্বে আর কোনো মানুষ পেলেন না যিনি সেই যুদ্ধ অপরাধীদের মামলায় আইনজীবী ছিলেন, তাকেই সেখানে প্রসিকিউটর নিয়োগ করা হলো। বাংলাদেশে আর কোনো মানুষ নেই। এই ইউনূসের অবস্থাটা কি হবে আগামী 1 মাস পরে, বা এই উপদেষ্টাদের কি অবস্থা হবে, সেটা নিয়ে আমি আসলে খুব শঙ্কিত। আপনি 1 মাসের একটা কথা আমরা বলেন, যে 1 মাস যাই পরে করি, 1 মাস পরে কি করতে পারে? এই অবস্থা কি বাংলাদেশে চলবে? 30 লক্ষ শহীদের রক্ত কি এভাবেই সুরমা পদ্মা যমুনা নদীতে ভেসে যাবে? 2 লক্ষ মা বোনের আর্তনাদ, এটা কি বাতাসে মিলিয়ে যাবে? আপনি এই একটা কথা বাংলাদেশ, বললেন যে আপনারা আইনজীবীদের একটা টিম করেছেন, আইনজীবীদের টিম করেছেন, সেই টিমটা সম্পর্কে বলা যায়? আহ, দেখুন, এখানে বলা যায় বলতে আমাদের সিনিয়র কিছু আইনজীবী আছে, তাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে। এবং আইসিটি মামলাটা এরা যে প্রথম দিকে তাড়াহুড়া করেছিল, সেই কারণ তারা তো একটা ক্যাঙ্গারু কোর্টের মতো করার চেষ্টা করেছিল, বা স্বপ্ন দেখেছিল এই আসিফ নজরুল গং। হ্যাঁ, এই জ্ঞান পাপীগুলো আইন, যে আইনের একটি নির্দিষ্ট ধরাবান্ধা ছকে এগিয়ে যেতে হয়, আইনানুগ প্রক্রিয়ায় যেতে হয়, সেটা আসলে সেই সময়টায় তারা বুঝতে পারেনি। আপনারা যে আইনজীবীদের টিম করেছেন বললেন, সেই টিমটা কি কাজ শুরু করেছে না করবে এখন? জি, তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। কোন দেশের আইনজীবী তারা? এটা যুক্তরাজ্যের। আর আপনারা দল পরিচালনার জন্য দেশের ভিতরে বা বাইরে কোনো কাঠামো করার চিন্তা করছেন এর মাঝে? দেখুন, নেত্রীও রয়েছেন, দলের অন্যান্য কাঠামোর যারা রয়েছেন তারা কেউ কেউ হয়তো পরিস্থিতির কারণে আত্মগোপনে রয়েছে, কিন্তু যোগাযোগ রয়েছে।
যেহেতু আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, আমরা আমাদের নির্দিষ্ট আমাদের সম্মেলন বা কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের নেতৃত্বের পরিবর্তন হয়। সেটা তো আপনারা দেখেছেন, আমরা সবসময় কিন্তু নেত্রী 3 বছরের মাথায় সেটা করে থাকে। তো এই মুহূর্তে আমাদের সংগঠনের যে কাঠামো রয়েছে, সেই কাঠামো নিয়েই আমরা এগিয়ে যাব। পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো আমাদের সভানেত্রীর সিদ্ধান্ত অনুযায়ী যেটা হওয়ার সেটা হবে। আপনার দলের সভানেত্রীর বক্তব্য আমরা পাচ্ছি, বিভিন্নভাবে জানা যাচ্ছে। আপনাদের সাধারণ সম্পাদকের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না, ব্যাপারটা কি? তিনি আসলে যে অবস্থানে রয়েছেন সেখান থেকে তার পক্ষে আসলে যোগাযোগ করাটা একটু হয়তো দুরূহ বা নিরাপত্তার বিষয় রয়েছে, সেই কারণে আমরা উনার বক্তব্য পাচ্ছি না এখন বা আপনারা যোগাযোগটা হচ্ছে। যেসব জায়গায় আপনারা আছেন, মনে করেন আপনার সভানেত্রী শেখ হাসিনা ভারতে আছেন এবং বাংলাদেশে একটা প্রচারণা হচ্ছে ভারতে বসে তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আপনাদের বক্তব্যটা কি এই ব্যাপারে? দেখুন, এগুলো তো অনেক আগে থেকেই হয়েছে। আওয়ামী লীগের জন্মই হয়েছে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধিকার থেকে স্বাধীনতা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী, শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বৈরাচার হটিয়েছি। 71-এর পরাজিত শত্রুদেরকে আমরা ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলাম, তাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছিলাম, জঙ্গিবাদীদেরকে আমরা দমন করেছিলাম। তো এরাই এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তারা তো এই কথাগুলো বলবেই। তো আমি মনে করি এগুলো এদেশের মানুষ বা কেউ বিশ্বাস করে না। যারা বলে থাকে তারাও নিজেরা বিশ্বাস করে না, শুধু বলার জন্য এই কথাগুলো বলা। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধটা হয়েছে ভারতের সহযোগিতায়। সেই দেশটা এরকম ভারত বিরোধী হয়ে উঠলো কেন, কি মনে হয় আপনাদের? দেখুন, যে কোনো পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন, আপনি যদি কানাডা আমেরিকার মানুষের সম্পর্কটা দেখেন, আপনি সেটা উন্নত এক বিশ্ব গণতান্ত্রিক দেশ, সেখানেও কি দেখছেন? আজকে ভারত আমাদের সবচেয়ে বৃহৎ নিকট প্রতিবেশী। প্রায় 3 দিকে ভারতের অবস্থান, একদিকে বঙ্গোপসাগর। আমরা দেখুন, এই মুহূর্তে আমাদের দেশের কথাই যদি আমরা বলি, চিকিৎসার জন্য মানুষ ভারতে আসে, বেড়ানোর জন্য ভারতে আসে, কেনাকাটার জন্য ভারতে আসে। এই যে এত ভারত বিদ্বেষী মনোভাব, ভারতীয় একটি মোটরসাইকেল কোম্পানি লঞ্চিং হবে, তারা শোরুম খুলবে, এই আজ থেকে মনে হয় 2 মাস বা 2.5 মাস আগে, আগের রাত থেকে মানুষ লাইনে দাঁড়ানো সেই মোটরসাইকেলটি কেনার জন্য। এই যে মানুষের দ্বিমুখী অবস্থান, এগুলো আসলে বড়ই রহস্যময়। এবং আমাদের দেশের রাজনীতিতে ভারত বিরোধিতা শুধু ফ্যাশন নয়, এটা নিজেদেরকে রাজনীতিতে প্রয়োজনীয়তা বা নিজেদের অবস্থান ধরে রাখা। আমরা যতটা মুখে যারাই বলে থাকেন ভারত বিরোধিতা করে থাকেন, তারা আসলে কতটা ভারত বিরোধী সেটাও কিন্তু তারা মূলত ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে নিয়ে রাজনীতি করতে চান। তারা মনে প্রাণে সেটা বিশ্বাস করেন বলে আমি মনে করি। এই সৃষ্ট পরিস্থিতির কারণে আওয়ামী লীগের কি পরিমাণ নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছেন, কোনো ধারণা আছে আপনাদের? আহ, খুব যদি ভুল না হয়ে থাকে, ভারত, মালয়েশিয়া, নেপাল এবং আমাদের এশিয়ার বিভিন্ন জায়গায়, ইউরোপে আমেরিকায় অনেকে গিয়েছেন, সংখ্যায় সেটা খুব কম। অন্তত 1030 নেতাকর্মী তো এই মুহূর্তে দেশের বাইরে বিভিন্ন জায়গায় রয়েছে, এটা নিশ্চিত করেই বলা যায়। এবং লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের বাড়িঘর ছেড়ে অন্য জেলায় বা অন্য উপজেলায় রয়েছে। মানে আপনারা ভারতে বসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চালানোর কোনো সমস্যা ফিল করছেন আপনারা? দেখুন, এটা একটি আলাদা রাষ্ট্র। এখানে বসে যে আপনি রাজনৈতিক কর্মসূচি পালন করবেন, সেটা তো তাদের রাষ্ট্রীয় বা তাদের প্রচলিত আইনে বিষয়। তবে আমি মনে করি এখানে বসে রাজনীতি পরিচালনা করা হচ্ছে
সেটা নয়, কারণ নেতৃত্ব এখানে আছেন, কিভাবে এসেছেন এটা একদম দিবালোকের মতো স্পষ্ট। তাকে আমাদের সরকারের একটি গুরুত্বপূর্ণ বাহিনীর অফিসাররা তাদের বিমান বহরে নিয়ে এসেছেন এবং সসম্মানে তাকে রেখে গিয়েছেন। এবং এই বিষয়টি সঙ্গে রাষ্ট্রের অবশ্যই অস্বীকার করার কোনো সুযোগ নেই, যদিও বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। তো তিনি যে এখানে আছেন এটা তো সকলেই জানে, এবং স্বাভাবিকভাবেই অন্যান্য যারাই রয়েছেন দলের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ যেটা করার, যোগাযোগ রাখা বা পলিসি লেভেলে কাজ করার, সেই কাজগুলো করে আপনি যাচ্ছেন। যেটা সেটা বললেন আপনি যেটা বললেন বিমানে করে নিয়ে আসা হয়েছেন, এরা কারা? এরা কি সরকারি কর্মকর্তা না রাজনৈতিক নেতা? অবশ্যই বিমান বাহিনী, নিশ্চয়ই বিমানে যেহেতু এসেছেন, বিমান বাহিনীর মাধ্যমেই তিনি এখানে এসেছেন। এখন আপনারা আশু দলীয় কার্যক্রমের আশু, যেমন 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এর আগে আপনার 15 আগস্ট করতে পারেন নাই, নানা কোন করা যায় নাই, 10 জানুয়ারি নিয়ে আপনারা কিভাবে ভাবছেন? আমি যদি খুব স্পষ্টভাবে আপনাকে একটা ধারণা দিতে চাই, এরা তো এই যে অরাজকতা, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য করে যাচ্ছে মানে একদম পরিকল্পিতভাবে। এবং ইউনূস সাহেব তো নিউ ইয়র্কে গিয়ে তিনি বলেছেন, যদিও নুরুল কবির সাহেবের সঙ্গে বলেছেন সাক্ষাৎকারে যে হঠাৎ করে হয়ে গিয়েছে, সময় পাননি, কিন্তু তিনি তো বলেছেন মেটিকুলাস প্ল্যান করেই হয়েছে। তার মানে কি, আন্দোলন, হত্যা, সরকারি বেসরকারি সম্পত্তি ধ্বংস করা সবকিছু পরিকল্পিত, এবং লাশ ফেলে আন্দোলনকে বেগবান করা, প্রত্যেকটি কাজেই কিন্তু এই ইউনূস সাহেব এই দায় এড়াতে পারেন না। কারণ বাংলাদেশের একটা জিনিস দেখুন, 71-এ কে কি করেছে সেটা যেভাবে আমরা স্পষ্ট জানি, 75-এর যে খুনিরা তারাও কিন্তু আত্মস্বীকৃত খুনি। এবং এইবার এসে এই যে পুলিশ হত্যা বা ছাত্র হত্যার দায় থেকে ইউনূস কি কোনোভাবে নিজেকে রক্ষা করতে পারবে? এই বিষয়গুলো আজকে নিয়ে রাষ্ট্র ছাত্র হত্যা, পুলিশ হত্যা যে কথাগুলো বললেন, বা 5 আগস্টের পরে যত হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশে বা ঘটছেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা বাংলাদেশে আদালতে হয়তো সুবিধা করতে পারছেন না, কিন্তু বাইরের আদালতে কি এগুলা নিয়ে যাওয়ার কোনো কাজ চলছে আপনাদের? দেখুন, একটি আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ আদালতে একটি দেয়া হয়েছে, কিন্তু এগুলো আসলে আহ, বাইরে বা ওই সমস্ত আদালতে কতটুকু সুবিধা বা আইনগত পাওয়া যাবে আমি, আমার খুব একটা ধারণা নেই। তবে আমি আমার জ্ঞানের পরিধি সেখানে যতটুকু, আমি মনে করি আমাদেরকে আমাদের দেশেই যা করার করতে হবে। আমাদের বাইরের দিকে তাকিয়ে বা অন্য আদালত থেকে, আন্তর্জাতিক কোনো আদালত থেকে কোনো সহায়তা পাওয়া যাবে, সেটা সেটা আমার মনে হয় খুব একটা আহ, আমাদের জন্য সহজ কিছু হবে না। দেখুন, আমরা তো অনেক সময় লাগলেও বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন 71-এ সেই অপরাধের জন্য, যারা কিন্তু যারা নির্দিষ্টভাবে গণহত্যায় জড়িত ছিল, নারী ধর্ষণে, অগ্নিকাণ্ড, লুটপাটে জড়িত ছিল, তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হয়েছিল। যদিও 75-এর পট পরিবর্তন করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে তাদেরকে বিচারের আওতায় এনেছিলেন। সেটা কিন্তু অনেক বছর পরে 75-এর খুনিদেরকেও তিনি কিন্তু আইনের আওতায় এনেছেন। তো এইবার 5 অগাস্টের আগে যারা ছাত্র হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, বা 5 অগাস্টের পরে এই দেশে যারা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছিল, তারা কিন্তু কোনোভাবেই রক্ষা পাবে না। 6 মাস পরে বাংলাদেশে হোক, এখন 1 বছর বিভিন্নভাবে পরে হোক। বলা হচ্ছে বাংলাদেশে বিভিন্নভাবে এখন বলা হচ্ছে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, আওয়ামী লীগ ইজ নো হোয়ার। এখন আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করার যে চিন্তা ভাবনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলো নিয়ে আপনারা কি প্রতিক্রিয়া বলবেন? দেখুন, আওয়ামী লীগ নয়, এরা তো ছায়া দেখলেও আওয়ামী লীগ মনে করে। আজকে তারা সচিবালয় তারা পুড়িয়ে দিল, কি কারণে পুড়ালো সেটা তারাই ভালো জানে। সঙ্গে সঙ্গেই তারা বলল যে আওয়ামী লীগ এটা করেছে, পরবর্তীতে বলল শর্ট সার্কিট থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে সেটা হয়েছে। এভাবে তারা প্রত্যেকটি নিঃশ্বাস নিতে তারা তো কষ্ট হবে আওয়ামী লীগের
উপর দোষারোপ করে, তাহলে আওয়ামী লীগ নয় আর কিভাবে? আওয়ামী লীগ তো এদেশে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, তারাই থাকবে, তারাই নয়। আপনাদের দেশে স্বীকৃত রাজনৈতিক প্রতিপক্ষ ছিল বিএনপি। সেই বিএনপির পরিবর্তনগুলা অনেকের চোখে পড়ছে। বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে। বিএনপি আওয়ামী লীগের 72 সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া, কবর দেওয়ার বিপক্ষে। বিএনপির যে পরিবর্তনটাকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই এটাকে আমরা আমি খুবই ইতিবাচক ভাবে দেখি। কেন্দ্রীয় বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তো আসলে বুঝতে পারছে এটা সেই 2006 থেকে -2 ফর্মুলা নিয়ে যারা এগিয়ে যাচ্ছিল তারা এখনো সেই ফর্মুলার মধ্যে রয়েছে। তো -2 ফর্মুলার মধ্যে তো বিএনপি রয়েছে। আজকে তারেক জিয়া কেন দেশে আসতে পারেন না? কেন পারছেন না? কেন তার মামলা প্রত্যাহার করে আবার রাষ্ট্র আপিল করে এই রায়ের বিরুদ্ধে তার আসার পথটা রুদ্ধ করে দিচ্ছে? বেগম জিয়া দেশের বাইরে যাচ্ছেন, তিনি ফিরে আসতে পারবেন কিনা সেটাও কিন্তু অনিশ্চিত। যদিও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা চাঁদাবাজি সহ হামলা মামলার সঙ্গে তারা জড়িত, আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছেন, চাঁদা নিচ্ছেন, অনেক অপকর্মই তারা করে যাচ্ছেন। কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা ঠিকই অনুধাবন করতে পেরেছেন বলে, এবং আমি অবশ্যই তাদের এই যে বর্তমানে তাদের যে রাজনৈতিক অবস্থান, আমি মনে করি এটা অত্যন্ত বিবেচনা প্রসূত, এবং একটি গণতান্ত্রিক দল হিসাবে যেটা করা উচিত সেটাই তারা করেছে। আমি আপনার কি মনে হয় ব্যক্তিগতভাবে একটি কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আজকে এই যে দেশে জঙ্গিবাদ এবং মৌলবাদের উত্থান হয়েছে, আমাদের হয়তো কিছু ভুল ছিল, আমরা বিএনপি কে আরেকটু স্পেস দিলে এই জঙ্গিবাদ বা মৌলবাদ কিন্তু আজকে আমাদের ঘাড়ে চেপে বসতে পারত না। কারণ আমরা তো চাই একটি গণতান্ত্রিক শক্তি সবসময় রাষ্ট্রযন্ত্রে থাকুক, যাদের জনগণের কাছে দায়বদ্ধতা আছে। এই জামাত বা জঙ্গি গোষ্ঠী, এদের তো এদেশের মানুষের প্রতি কোনো দায় নেই। নির্বাচনের এই কথা বললেই প্রথম তারা এই বিভিন্ন প্রথম কিন্তু অজুহাত তৈরি। আওয়ামী লীগের একজন নেতার মুখে আমরা আত্মসমালোচনা পেলাম যে বিএনপিকে যদি স্পেস দেয়া হতো তাহলে আজকে এই পরিস্থিতি হতো না বাংলাদেশে। দেখুন, মানুষ তো, আমরা তো মানুষ, আমরা আমাদের মধ্যে মানবিক গুণাবলী রয়েছে। আমরা হয়তো এক এক সময় এক একটা কৌশল নির্ধারণ করি, আমাদের সেই কৌশল কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। তো আপনাকে সেটার ফলাফলের পরে তো আপনার অবস্থান অবশ্যই পরিবর্তন করতে হবে। আজকে দেখুন, যে বিএনপি, যে তারেক জিয়া আজকে যে সুরে কথা বলছে, এই বিএনপি, এই তারেক জিয়াই তো বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনাকে হত্যা করার জন্য জজমিয়া নাটক সাজিয়েছিল, 2004 সালে গ্রেনেড হামলা করেছিল। তো অবস্থা তো পরিবর্তন হয়, পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতেই কিন্তু বাধ্য করে। আপনার কি মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে যেভাবে মনে করা হতো, সেনানিবাসগুলোতে বঙ্গবন্ধু কর্নার বানানো, বঙ্গবন্ধুর জন্য নানা কিছু বানানো, বিভিন্ন সেনাবাহিনীকে সেনানিবাসে, সেই সেনাবাহিনীর একটা অংশ এবং জামাতে ইসলামী মিলে তাদের ছাত্র সংগঠন হিজবুত তাহরির এগুলাকে মিলে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে, এটা কি মনে হয় আপনাদের? দেখুন, বাংলাদেশের সেনাবাহিনী তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার বা গর্বের একটা জায়গা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তো দেখুন, 75-এর ঘটনাকাণ্ডের সঙ্গে যেভাবে কিছু বিপদগামী সেনাবাহিনীর সদস্য ছিলেন, তারপরে আবার আমরা দেখেছি কতগুলো কু হলো, পাল্টা কু হলো। মুক্তিযোদ্ধা 3.5 থেকে 4,000 সেনাবাহিনীর অফিসার যারা কিন্তু জিয়াউর রহমানের সময় মৃত্যুবরণ করেছেন, কেউ ফায়ারিং স্কোয়াডে, কেউ কু পাল্টা কুর নামে কাউকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা তারপরেও এরশাদকে ক্ষমতা নিতে আমরা দেখেছি। তো এইবারকার ঘটনার সঙ্গে অনেক কিছুই ঘটেছে। আমাদেরকে আসলে সেগুলো বলার জন্য বা মূল্যায়ন করার জন্য আমি মনে করি আরো কিছুটা সময়
আমরা অবশ্যই নিতে পারি। 23শে জুন আওয়ামী লীগের জন্য ঐতিহাসিক একটা দিন। সেই 23শে জুন বর্তমান সেনাপ্রধান নিয়োগ পেয়েছিলেন 23শে জুন। 24শে জুন আদালতে কোটা প্রথা নিয়ে সিদ্ধান্ত হয়। তারপর খুব দ্রুত একের পর এক ঘটনা ঘটতে থাকে। এই বিষয়গুলো কোনো যোগসাজশ দেখেন আপনারা? দেখুন, আমাদের তো একদম, যেহেতু রাষ্ট্রের অনেক স্পষ্টকাতর বিষয় থাকে, খুব স্পষ্ট করে বলা যায় না। তো এটা তো একটি যে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, এবং সেই ষড়যন্ত্রকে সফল করার জন্য আমাদের ভেতর থেকেও যে আমরা সেটাকে এগিয়ে দেইনি এমন তো নয়। খন্দকার মুস্তাক তো যুগে যুগেই ছিল, 75-এও ছিল, বঙ্গবন্ধুর আশেপাশেও ছিল, এখনো যে নেই সেটা কিন্তু খুব হলফ করে বলাটা কঠিন। সেটা এর রাজনৈতিক চরম মাসুল দিল, দিয়ে যাচ্ছে সারা দেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী সমর্থকরা। এই বিষয়টা আপনারা কিভাবে দায় শোধ করবেন? আমি আবারও কথাটা পুনরাবৃত্তি করতে চাই। আওয়ামী লীগ হেরে যাওয়া মানে বাংলাদেশ হেরে যাওয়া। আজকে ফজলু ভাই দেখেন, বিজিএফ কার্ডের মাধ্যমে প্রায় 1 কোটি মানুষকে সরকার যে ন্যায্য মূল্যে জিনিসপত্র কেনার সুযোগ করে দিয়েছিল, অনেকটাই সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো এই 1 কোটি কার্ডের সঙ্গে কিন্তু একটা পরিবারে যদি আমি 3 জন করে মানুষ ধরি, প্রায় 3 কোটি। বিভিন্ন ভাতা দেয়া হতো, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন, তারপরে আপনার বৃত্তি, উপবৃত্তি, এগুলো, মুক্তিযোদ্ধা ভাতা, এগুলো কিন্তু প্রায় 1.5 কোটি মানুষকে দেওয়া হতো। তো সেখানেও যদি আমরা একটি পরিবারে 3 থেকে 4 জন ধরি, 4 জন ধরলে 6 কোটি মানুষ, আর এইদিকে আরো 3 কোটি, 9 কোটি, আপনি 8 কোটি বা 8.5 কোটি মানুষকে সরাসরি আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাবে বিগত 15 বছর তার সরকারের সময় মানুষের এই সুরক্ষা, আর্থসামাজিক কাজে কিন্তু দিয়ে এসেছে। তো এই এখন সমস্ত কিছু যা বললেন, সুরক্ষা দেয়া, দেশের জন্য কাজ করা, 15 বছরে নানা কিছু করা, এগুলার বাইরে এখন দেশের মূল আলোচনা হচ্ছে আওয়ামী লীগ কত হাজার কোটি টাকা, কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগ এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বক্তব্য দেয় নাই। না ফজলু ভাই, দেখুন, এই বিষয়টা কিন্তু আওয়ামী লীগ বলেছে। বিশেষ করে এই যে প্রায় অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চলে গেল কতগুলো মাস, আওয়ামী লীগের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ কিন্তু তারা দেখাতে পারেনি। এবং দেবপ্রিয়ত ভট্টাচার্যের মতো একজন জ্ঞান পাপী যে একটি কিনা শ্বেতপত্র প্রকাশ করলো, সেখানে যে আয় এবং ব্যয় এবং দুর্নীতির যে চিত্রটা, সেটা যদি খুব লেখাপড়া জানা মানুষও সেই সংখ্যাগুলো শুধুমাত্র মিলিয়ে দেখে, তাহলে সেই গুজামিলটা দেখতে পাবে। এবং তিনি পরবর্তীতে বলেছেন বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে, তো অভিযোগ তো অনেক কিছুই থাকতে পারে। আপনি একটা শ্বেতপত্র প্রকাশ করবেন, সেটা কি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে? নির্দিষ্ট তথ্য প্রমাণ যদি আপনার কাছে না থাকে, আজকে যে দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা পাচারের কথা বলা হচ্ছে, তারা তো ক্ষমতায় রয়েছেন, রাষ্ট্রযন্ত্র তাদের কাছে, তারা এখন পর্যন্ত একটা সুনির্দিষ্ট অভিযোগ তারা দিতে পারলেন না যে আওয়ামী লীগ এই জায়গায় দুর্নীতি করেছে বা এই প্রকল্পে এইভাবে দুর্নীতি হয়েছে। সবকিছু ভাষা ভাষা। তো এই অভিযোগগুলো তো আসলে শুধুমাত্র অভিযোগ দেওয়ার জন্য অভিযোগ, হেয় করার জন্য অভিযোগ। আজকে আপনি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধকে হেয় করছেন কেন? কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে আওয়ামী লীগের অর্জন জড়িত। এতে মুক্তিযুদ্ধকে অপমান করলে আওয়ামী লীগকে অপমান করা হবে। এই আবার যে তাদের একটা বক্তব্য, আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে এই যে অনুভূতিটা, চেতনা বিষয়টাকে ব্যবহার করে অন্য একটা পরিস্থিতি তৈরি করেছেন, তাদের অভিযোগ। দেখুন, আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। আজকে জয় বাংলা স্লোগানকে কেন নিষিদ্ধ করা হচ্ছে? আওয়ামী লীগের কারণে। তাহলে আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধকে ধারণ করে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে। এই কথা ধারণ করা বলাকে যদি কেউ অস্বীকার করে বা
সমালোচনা করে, সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। সে মুক্তিযুদ্ধকে হৃদয় থেকে ধারণ করে না বলে, যে মুক্তিযুদ্ধকে ধারণ করে সেটাকে মুক্তিযুদ্ধের চেতনা বলছে। তারা যদি জাতীয় পতাকা নিয়ে কোনো বিতর্ক তুলতো না, বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে না দিত, জাতীয় সঙ্গীত নিয়ে কথা না বলতো, তারা যদি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিত, তাহলে তো একরকমের পরিস্থিতি ছিল। আমরা যদি ব্যবসায় করি, আমি ধারণ করি, আমি চেতনার কথা বলবো, এখন কে কি বললো সেটাই কিছু আসে যায় না। কিন্তু ডক্টর ইউনূস তো বলেছেন তাদের রিসেট বাটনে অতীত সব মুছে গিয়েছেন। এখন ৭২ সংবিধান যদি ছুঁড়ে ফেলে দেয়া হয়, যদি কবর রচনা করা হয়, তখন আওয়ামী লীগের স্ট্যান্ডটা কি হবে এখানে? আওয়ামী লীগ ফিরে আসবে ফজলু ভাই। এই ইউনূস তো আর ১-১.৫ মাসের মধ্যে বাংলাদেশে থাকবে কিনা সন্দেহ। সেই জায়গায় রিসেট বাটন, এগুলা সুদ টুদ মাফ করা যায়। সে যেভাবে তার প্রতিষ্ঠানের গ্রামীণ ব্যাংকের সুদ মাফ করেছে, আগামী দিনের মাফ করেছে, সেটা রিসেট বাটনের টিপ দিয়ে আপনি হয়তো সুদ মওকুফ করতে পারবেন, হ্যাঁ, বা সুদের হার বাড়াতে পারবেন। আপনি একটি দেশ, জাতির গৌরবোজ্জ্বল অধ্যায়, অহংকার, আবেগকে তো রিসেট বাটনে চেপে আপনি কি মুছে ফেলতে পারবেন? এটা তো আগামী তার আগামী দীর্ঘ নির্বাচন নিয়ে কি জীবনে ভাবছেন? আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন আপনারা? আওয়ামী লীগ এদেশের একটি বড় গণতান্ত্রিক দল, দীর্ঘ সময় রাজনীতির ক্ষমতায় ছিল। গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে আমরা একত্রিত করে অনুরোধ আহ্বান রাখবো, যারা আমাদের সঙ্গে আসবেন, আমরা আবার নতুন করে শুরু করার জন্য আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সেটা আমরা খুব নিশ্চিত ভাবে আমরা বলতে পারি। সবাইকে নিয়ে এবং বলছেন, যারা যারা আপনাদের সাথে আসবেন বলছেন, যারা সবাইকে নিয়ে বলছেন, মানে আপনারা একক দলীয় না, আবার জোটগতভাবে নির্বাচনের কথা ভাবছেন। দেখুন, আমাদের তো একটি জোট রয়েছে, আমাদের সেই জোটে মুক্তিযুদ্ধের পক্ষের আরো দল সংগঠনগুলো রয়েছে, এবং আমি মনে করি এবার যে পরিস্থিতি তৈরি হয়েছে, যারা তথাকথিত লাল হয়েছিলেন, তারা তাদেরকে তো শারীরিক ভাবেও লাল করে দেওয়া হয়েছে, তাই না? আজকে উদিচিকে শিল্পকলা থেকে বের করে দেওয়া হয়েছে, আজকে বিভিন্ন চাকরি থেকে শুধুমাত্র ধর্মীয় কারণে তাদেরকে বিসিএস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, পুলিশের সর্বোচ্চ পর্যায়ে সারদা ট্রেনিং করে এসেছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো তাদের যদি আবেগ, অনুভূতি, বিবেচনা থাকে, শুধুমাত্র বিরোধিতার জন্যই বিরোধিতা নয়, এই দেশকে, দেশের মানুষের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি, গণতন্ত্রের প্রতি যদি তাদের শ্রদ্ধা থাকে, আস্থা থাকে, আওয়ামী লীগের সঙ্গে তাদেরকে আসতেই হবে। নির্বাচনী একটা জোট মোটামুটি হয়ে গেছে বাংলাদেশে। জামাতে ইসলামী এবং নতুন যে ছাত্রদের যে দলটা হবে, বোঝা যাচ্ছে তারা একটা জোট হবে। বিএনপি এক পক্ষে আছেন, বিএনপির সাথে কি আওয়ামী লীগ কোনো জোট হতে পারে? অবশ্যই সেই সম্ভাবনা আমি দেখছি না, কারণ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে করবে সেটা আমি মনে করি কেউ কল্পনার মধ্যেও নেই, সেটা হবে না। আওয়ামী লীগ শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষে অন্যান্য গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে জোট করতে পারে। জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে যাবে না সেই জঙ্গিদেরকে নিয়ে জোট করবে? এবং আমি আগামী এই কথাও বলে রাখি, এখানে ইসলামী অনেক দল রয়েছে, তারা কিন্তু জামাতে ইসলামীকে খুব ভালো করেই চিনে, তারা কোনোভাবেই জামাতে ইসলামীর সঙ্গে সেই জঙ্গিবাদের যে জোট হবে সেই জোটে তারা যাবে। একটা ইন্টারভিউ নিয়ে খুব হইচই হচ্ছে হঠাৎ করে, মেজর ডালিমকে নিয়ে, এবারে আপনি কি এটা বলবেন? এটা ওই যে টাকমাতার ফারুকি আছে না, ফারুকি স্ক্রিপ্ট লিখে দিয়েছে, ইলিয়াস সেটা প্রচার করেছে, এবং স্ক্রিপ্টটা খুবই দুর্বল, খুবই দুর্বল। সে যেভাবে সমাজে আপনার পরকীয়া, এই আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে যেগুলা খুব আমাদের ধর্মীয় সামাজিক নিয়মের সঙ্গে যায় না, সেগুলোর প্রচার করেছে। তো এইবার একটা জাল ভুয়া লোককে, একটি ট্যাক্সি চালক, নিউ ইয়র্কে যিনি ট্যাক্সি চালান, তার নাম পরিচয় সবকিছুই এসেছে একদিনের মধ্যেই, তো তাকে দিয়ে এই স্ক্রিপ্টটা সাজানো হয়েছে
বিএনপির ঘাড়ে দোষ দেওয়া হয়েছে এবং জামাতকে মহৎ থেকে মহৎ করার চেষ্টা করা হয়েছে। আর বঙ্গবন্ধুকে কি দোষ দিয়েছে? বলেছে তিনি পাকিস্তান ভেঙে ভারতের মধ্য দিয়ে আরেকটি দেশ করতে চেয়েছিলেন। তো সেটা তো বাংলাদেশ করতে চেয়েছিলেন এদেশের মানুষের স্বাধিকার এবং স্বাধীনতার জন্য। সেটা যদি দূষর হয়, এই ধরনের আরো হাজার হাজার দোষ আওয়ামী লীগ করতে রাজি আছে। বঙ্গবন্ধুকেও যদি আপনারা দেওয়া হয়, এই ধরনের দোষ দীর্ঘদিন আমরা নিতে ক্ষমতায় রাজি। ছিলেন, আপনারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, ডালিম কোথায় আপনারা বের করতে পারেননি, ডালিমের খোঁজ বের করতে পারেননি। ভারতে মাজেদ এবং মুসলিউদ্দিন দুইজনের অবস্থান পরে একবার জানা গিয়েছিল মাজেদ অন্য একটা নাম নিয়ে ভারতে ছিল এবং মুসলিউদ্দিনও একটা হিন্দু নামে ভারতে ছিল। তো এই লোকটা কি, ডালিম কি ওই নামে আমেরিকায় কি সেটেল হতে পারে ওর নাম পরিচয় গোপন করে? দেখুন, যারা যে পরাশক্তি গুলো আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, এখনো কিন্তু বিভিন্ন সময়ে তাদের সেই রাগ ক্ষোভ থেকে তারা বিভিন্ন ষড়যন্ত্র করে থাকে, বিভিন্ন ঘটনা ঘটায়। এবং এটা শুধু কি বাংলাদেশে, আমরা মিশরে, লিবিয়ায়, তিউনিসিয়ায় আমরা অনবরত কিন্তু সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি দেখেছি এবং সর্বশেষ সংযোজন হলো বা এডিশন হলো বাংলাদেশ। তো এখানে এদেরকে ক্যামোফ্লেজ করে তারা রাখতেই পারে, তবে যতটুকু শোনা যায় এটি অসমর্থিত সূত্রে যে সে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে এবং সে আর পৃথিবীতে নেই। এবং আবার সে বেঁচে থাকতেও পারে, অন্য নাম পরিচয়ে সে থাকতেও পারে, সেটাও একদম উড়িয়ে দেওয়ার মতো নয়। অনেক ধন্যবাদ নাজেল ভাই, অনেক দিন পরে আমরা অনেক কথাবার্তা বললাম। আমার মনে হয় আপনার মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা দেশে, আপনাদের শুভাকাঙ্ক্ষীরা অনেক নতুন তথ্য পেয়েছেন, অনেক কিছু স্পষ্ট আপনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। আপনি ভালো থাকবেন নাদিল ভাই, আপনার এলাকার সবাইকে শুভেচ্ছা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।